ইনি সেই ব্যক্তি যিনি তার আত্মজীবনীতে লিখেছিলেন, বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ। তিনি লিখেছেন, ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনই বহুমুখী। আমাদের জগতে এইরূপ ব্যক্তিত্ব বাস্তবিকই বিরল। স্বামীজি ছিলেন পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ। ঘন্টার পর ঘন্টা বলে গেলেও এই মহান মহাপুরুষের বিষয়ে কিছুই বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনই জটিল। আজ তিনি জীবিত থাকলে আমি তাঁর চরণেই আশ্রয় নিতাম। হ্যাঁ, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্ধুরা, আজ আমরা নেতাজির দেশপ্রেমমূলক কর্মকাণ্ড ও তার জীবনের নানা জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। স্কুল জীবনে নেতাজি তার প্রধান শিক্ষক শ্রীযুক্ত বেণীমাধব দাসের সংস্পর্শে খুব প্রভাবিত হন। তার প্রভাবেই বালক সুভাষের মধ্যে প্রকৃতিপ্রেম, কাব্য, সৌন্দর্য চেতনা, আদর্শবাদ ও নীতিবোধে স্ফুরণ ঘটে। কিন্তু বালক সুভাষ ব্যাকুল প্রাণে এমন একটি আদর্শের সন্ধান করছিলেন যার উপর ভিত্তি করে সমস্ত জীবনকে গড়া যায়, যা তার সমস্ত সত্তাকে আলোড়িত করতে পারে। এমন সময় এক সহপাঠী সুইচচন্দ্র মিত্রের মাধ্যমে তার হাতে এলো স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। এবং তারপর আসুন নেতাজির মুখেই শুনি। কয়েক পাতা উল্টেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। দিনের পর দিন কেটে যেতে লাগলো। আমি তার বই নিয়ে তন্ময় হয়ে রইলাম। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তার মধ্যে আমার জীবনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম। স্বামীজি ও নেতাজি সুভাষচন্দ্র ভারতের জাতীয় পুনর্জাগরণ ও পুনর্প্রতিষ্ঠার শুধু মহত্তম অগ্রদূত নন, এই দুই কালজয়ী মহাপ্রাণ এ যুগের নবজাগ্রত ভারতবর্ষের এক যুগধর্মী জীবন দর্শনের জীবন্ত প্রতীক। ভাব, চিন্তা ও কর্মবাদের দর্শনে বিবেকানন্দ ও সুভাষচন্দ্র অবিচ্ছেদ্য। বস্তুত স্বামীজির জীবন ইতিহাসের অনুধাবন ছাড়া সুভাষ জীবনের ঐতিহ্য বিশ্লেষণ অসম্পূর্ণ। একই প্রাণ প্রবাহের, একই জীবন দর্শনের দুই ঐতিহাসিক পর্ব হলেন এই দুই অগ্নিহোত্রী। স্বামীজি পাক যুগের আর নেতাজি উত্তর যুগের। নেতাজিকে স্বামীজির মন্ত্রশিষ্য বা মানসপুত্র বলা হয়, কিন্তু এই পরিচয়ও পূর্ণাঙ্গ নয়। স্বামীজি ও নেতাজি একই জীবন ধর্মের জয়ী তরঙ্গ, কালের সামান্য ব্যবধানে শুধু যুগভিন্ন প্রকাশ মাত্র। এক পর্ব আগে জন্মালে নেতাজি হতেন স্বামীজি এবং পরের পর্বে আবির্ভূত হলে বিবেকানন্দ হতেন সুভাষচন্দ্র। নেতাজির অন্তরঙ্গ বাল্যবন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, সুভাষের সঙ্গে আবাল্য খুব ঘনিষ্ঠভাবে মিশেছি, তাই জোর করে বলতে পারি বিবেকানন্দের প্রভাব যদি সুভাষের উপর না পড়তো তবে সুভাষ হতো না, নেতাজি হতো না, হয়তো অ্যাডভোকেট জেনারেল হতো কিংবা ব্যারিস্টার হতো। কিন্তু আইএনএ যে ফর্ম করেছে সেই নেতাজি সুভাষচন্দ্রকে আমরা পেতাম না। প্রাতঃপ্রণম্য গবেষক শঙ্করী প্রসাদ বসু তার সুভাষচন্দ্র বিষয়ক গবেষণা গ্রন্থে বলেছেন, তিনি সেই ক্ষণজন্মা পুরুষ যিনি প্রথম জীবনে মোক্ষমার্গের অনুসারী, পরে তাকে ত্যাগ করে পরিণত যৌবন থেকে ভারতীয় ইতিহাসে ধর্মমার্গী মহাবীর অর্জুনের ভূমিকা নিয়েছিলেন। তার কাছে ভারতের ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কৃষ্ণের ভূমিকা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির ত্যাগের মন্ত্রে সুভাষের জীবন উদ্বেলিত হয়ে উঠেছিল যুবা বয়সে। স্বামীজি নেতাজির সম্পর্কে একদম সঠিক কথাই বলেছিলেন গবেষক বসু। সত্যি বলতে কি, নেতাজির জীবন মার্গের সলতে পাকানোর কাজটি করেছিলেন স্বামীজির ভাবাদর্শ। গৈরিক বস্ত্র পরে স্বামী বিবেকানন্দ যদি বিশ্বে এত খ্যাতি পেতে পারেন, তবে আমি কেন কোট প্যান্ট পরব? বাল্যকালে নেতাজি সুভাষ তার পিতাকে এই কথাই বলেছিলেন। সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তি হল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 4 জুলাই 1944 সালে বর্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেন। তার আরেকটি বিখ্যাত উক্তি হল জয় হিন্দ বা ভারতের জয়, যা পরবর্তীকালে ভারত সরকার গ্রহণ করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরে তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধকে ব্রিটিশদের দুর্বলতার সুবিধা আদায়ের একটি সুযোগ হিসাবে দেখেন। যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন। ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপানিদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে ভ্রমণ করেন। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তার নেতৃত্ব দান করেন।
এই বাহিনীর সৈনিকরা ছিল মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানিদের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে যুদ্ধ পরিচালনা করেন। কংগ্রেস কমিটি যখন ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, তখন সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুব নেতারা তাকে সমর্থন করেন। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরোইন চুক্তি বিরোধী একটি আন্দোলন শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। প্রথম জীবন। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম সন্তান। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র একটি কটকের ইংরাজি স্কুলে পড়াশোনা করেন। বর্তমানে এই স্কুলটির নাম স্টিওয়ার্ট স্কুল। এরপর তিনি কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। 1911 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন এবং 1918 সালে কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে সাম্মানিক সহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজুইলিয়াম হলে উচ্চশিক্ষার্থে ভর্তি হন। সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান, কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো তা থেকে প্রত্যাহার করে নেওয়া। এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার দায়িত্বে নিযুক্ত হন। বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার রাজনৈতিক গুরু ছিলেন। 1924 সালে দেশবন্ধু যখন কলকাতা পৌরসভার মেয়র নির্বাচিত হন, তখন সুভাষচন্দ্র তার অধীনে কর্মরত ছিলেন। 1925 সালে অন্যান্য জাতীয়তাবাদীদের সঙ্গে তাকে বন্দী করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয়। এখানে তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। কর্মজীবন ও রাজনীতিতে প্রবেশ। প্রায় 20 বছরের মধ্যে সুভাষচন্দ্রকে মোট 11 বার গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1930 সালে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 সালে তিনি ভিয়েনাতে এমিলি সেচঙ্কলের সাথে পরিচিত হন। তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেন। 1938 সালে তিনি গান্ধীর বিরোধিতার মুখে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নির্বাচনে গান্ধীজি পট্টবী সীতারামাইয়াকে সমর্থন দেন। নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধী বলেন, পট্টবীর হার আমার হার। সুভাষচন্দ্র এই নির্বাচনে জয়লাভ করলেও গান্ধীর বিরোধিতার ফলস্বরূপ তাকে বলা হয় পদত্যাগপত্র পেশ করতে, না হলে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করবেন। এ কারণে তিনি নিজেই কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1938 সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুভাষচন্দ্র বসু প্রস্তাব করলেন, কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর। তাই তিনি ভারতের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। ভারত থেকে পলায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তায় ভীত হয়ে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে 1940 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুকে মারাত্মক বিপ্লবী রূপে পরিগণিত করে গ্রেপ্তার করে প্রথমে আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ করে রাখে ও পরে অসুস্থতার কারণে কলকাতার এলগিন রোডে নিজের বাসভবনেই তাকে কড়া পুলিশি পাহারায় নজরবন্দি করে রাখে। তিনি বুঝতে পারলেন ব্রিটিশরা যুদ্ধের আগে তাকে ছাড়বে না, তাই তিনি দুটি মামলার রায় বাকি থাকতেই আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1941 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি একটি গাড়িতে করে পালিয়ে প্রথমে মথুরাতে যান, তারপর গিয়াসউদ্দিন ছদ্মনামে কাবুলে যান। সেখান থেকে মস্কোতে যান এবং স্ট্যালিনের কাছে অসহযোগিতার ধারণা পেয়ে তিনি 1941 খ্রিস্টাব্দের 28 মার্চ জার্মানির রাজধানী বার্লিনে এসে উপনীত হন। বার্লিনের প্রবাসী ভারতীয়গণ তাকে নেতাজি আখ্যা দেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে তাকে বরণ করে নেন। সেখানে এসে নেতাজি হিটলারের বিদেশমন্ত্রী রিবেনট্রপের সঙ্গে দেখা করেন
ইটালির মুসোলিনির সঙ্গেও তিনি দেখা করেন। পরে জার্মান সরকারের সহায়তায় জার্মানির হাতে বন্দী ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি ভারতীয় মুক্তিবাহিনী গঠনের চেষ্টা করেন। এ সময় বার্লিন বেতার কেন্দ্র থেকে তিনি নিয়মিত ভারতবাসীর উদ্দেশ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানাতেন। ভারতীয় জাতীয় সেনাবাহিনী আইএনএ বা ভারতীয় জাতীয় সেনাবাহিনী মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। 1943 সালে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাই কমব্যাট সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয়েছিল আরজি হুকুমতি আজাদ হিন্দ বা মুক্ত ভারতের প্রাদেশিক সরকার। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষশক্তির 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে। আইএনএর সৈন্যরা জাপানিদের আরাকান ও মেইকটিলার যুদ্ধে সাহায্য করে। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন বিটিশদের উপর আইএনএ হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে, কিন্তু ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীতে যুদ্ধ পরিস্থিতির অবনতির সাথে সাথে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকলো। এই একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সাথে সাথে আইএনএও আত্মসমর্পণ করে। নিখোঁজ ও মৃত্যু। তার মৃত্যু নিয়ে বহু বিতর্ক, বহু রহস্য রয়ে গিয়েছে। অনেকে মনে করেন 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। কেউ কেউ বিশ্বাস করতেন যে তিনি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন এবং আত্মগোপন করেছিলেন। 2015 সালে ভারত সরকার নেতাজি সম্পর্কিত কিছু ফাইল শ্রেণীবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তার অন্তর্ধান নিয়ে যে বিতর্ক রয়েছে তার মধ্যে অন্যতম হল গুমনামি বাবা। গুমনামি বাবাই নেতাজি সুভাষচন্দ্র বসু কিনা এটা কয়েক দশক ধরে মানুষ আলোচনা করেছে। 2013 সালে গুমনামি বাবা সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট বিষ্ণু সহায় কমিশন গঠন করেছিল। 2017 সালের 19শে সেপ্টেম্বর উত্তরপ্রদেশ সরকার ও রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দেয় ওই কমিশন। সেই রিপোর্টে বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে গুমনামি বাবার একাধিক মিল পাওয়া গিয়েছে, বিশেষ করে কণ্ঠস্বরে সাদৃশ্য রয়েছে। 100 পাতার রিপোর্টে কমিশন আরও জানিয়েছেন গুমনামি বাবা বাঙালি ছিলেন। মাতৃভাষা ছাড়াও হিন্দি ও ইংরাজিতে তার দখল ছিল ঈর্ষণীয়। যুদ্ধ ও সমসাময়িক রাজনীতি নিয়ে তার জ্ঞান ও বিশ্লেষণ করার ক্ষমতা ছিল অসাধারণ। ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মধ্যে বিশেষ তাপ উত্তাপ ছিল না, তবে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। রহস্যে মোড়া গুমনামি বাবাকে অনেকেই নেতাজি বলে মনে করতেন। উত্তরপ্রদেশের ফৈজাবাদে ওই সাধুর আবির্ভাবে একসময় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। নেতাজি গবেষক ও লেখক অনুজ ধরও তার বইয়ে দাবি করেছেন নেতাজি গুমনামি বাবার ছদ্মবেশে ছিলেন। তবে 1885 সালের 18ই সেপ্টেম্বর মৃত্যু হয় গুমনামি বাবার। অযোধ্যার গুপ্তার ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু ওই সাধুর মৃত্যু হলেও থামেনি বিতর্ক। আপনারা যদি গুমনামি বাবা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অন্তর্ধানের পরেও তার দীপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে। তার বিখ্যাত বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, গোটা দেশের ভবিষ্যৎ ও স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এক অভূতপূর্ব বাণী। তাই আজ তার 127তম জন্মবার্ষিকীতে এই মহান দেশনায়ককে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে এই সংক্রান্ত অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলায় এই ধরনের তথ্য আরও জানতে চাইলে আমাদের চ্যানেল রোমাঞ্চের পথকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।